বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাব সাতগারা বাইতুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা সবাই অবগত আছো যে বর্তমানে এই করোনা ভাইরাস এটা সারা পৃথিবীব্যাপী চলতেছে। তো এই জন্য সরকার দেশের সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। তো এই পরিস্থিতি শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতেই চলতেছে। তো এই অবস্থা, তোমরা জানো যে করোনা ভাইরাস একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। এই জন্য তোমরা এই সময়ে বাসায় অবস্থান করবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। বাইরে অযথা তোমরা কোথাও ঘোরাফেরা করবে না, বাসায় থাকবে, বাসায় ভালোভাবে পড়ালেখা করবে এবং বাইরে যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। পরিষ্কার পরিচ্ছন্নতার আরও যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো মেনে চলবে। নিয়মিতভাবে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। তো যাই হোক, তো এখন তাহলে আমরা শুরু করি। তো আজকে আমি আলোচনা করব প্রিপোজিশন সম্পর্কে। তোমরা যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের আজকে এই প্রিপোজিশন এই টপিকসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে যে কোশ্চেন নাম্বার 2 আছে, ওই কোশ্চেন নাম্বার 2তে প্রিপোজিশন আসে 4 মার্কের। এই জন্য প্রিপোজিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি মনস্থির করেছি যে আজকে আমি এই প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। তো চলো তাহলে শুরু করি। তো প্রথমেই জেনে নিতে হবে আমাদের যে প্রিপোজিশন শব্দের অর্থ কি। এখানে আমি লিখে রেখেছি, দেখো। প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। তোমরা জানো যে প্রিপোজিশন এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। তোমরা জানো যে পার্টস অফ স্পিচ যে 8টা রয়েছে, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তার মধ্যে একটা অংশ হচ্ছে প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন হচ্ছে কি পদান্বয়ী অব্যয়ের বাংলা অর্থ। তো তাহলে প্রথমে আমরা জেনে নিই যে প্রিপোজিশন কি, প্রিপোজিশন কাকে বলে। তো এখানে দেখো লেখা রয়েছে যে প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। তাহলে দেখা যায় যে প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। তাহলে প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর পূর্বে বসে, ওই বাক্যের মধ্যে অবস্থিত অন্যান্য সকল ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ যে ওয়ার্ডটি বা যে শব্দটি কোনো নাউনের সামনে বসবে, কোনো নাউনের সামনে বসবে। তোমরা জানো যে নাউন মানে কোনো কিছুর নামকে নাউন বলে, বা প্রোনাউনের সামনেও বসতে পারে। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। বা নাউন ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে নাউনের সমতুল্য। যে শব্দটা নাউনের সমতুল্য এর সামনেও যে ওয়ার্ডটা বসে এর পূর্বে বসে ওই বাক্যের মধ্যে অবস্থিত, অর্থাৎ ওই বাক্যটার মধ্যে আরও অন্যান্য যত ওয়ার্ড রয়েছে, মানে সেই ওয়ার্ডগুলো সকল ওয়ার্ড, অন্যান্য সকল ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখো। তো প্রথম এক্সাম্পলটা দেখো, মিনা ইজ কামিং উইথ বিনা। মিনা বিনার সাথে আসতেছে। তাহলে এই যে এখানে আছে উইথ নামে একটা শব্দ, এই উইথটা হচ্ছে প্রিপোজিশন। আমি সংক্ষেপে লিখে রেখেছি পিআরই, প্রিপোজিশন।
আর এখানে আছে নাউন, এখানে বিনা আছে, অর্থাৎ এখানে নিচে লেখা আছে এন। তো এই এনটা হচ্ছে কি নাউন, হ্যাঁ, সংক্ষেপে লেখা হয়েছে। তাহলে এটা আবার এখানে লেখা আছে নাউনের পূর্বে বসছে, অর্থাৎ এই উইথ যে প্রিপোজিশনটা রয়েছে এটা বিনা নাউনের পূর্বে বসছে, বিনা নাউনের পূর্বে বসছে। তো পরের এক্সাম্পলটা দেখো, এখানে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম। তাহলে এখানে এই হিমটা হচ্ছে কি প্রোনাউন, তাহলে প্রোনাউনের পূর্বে বসছে, প্রোনাউন এর পূর্বে বসেছে। তো এই যে হিম যে শব্দটা আছে, এই হিমটা হচ্ছে প্রোনাউন, পিআরও প্রোতে হচ্ছে মানে প্রোনাউন সংক্ষেপে, আর পিআরই প্রিতে হচ্ছে প্রিপোজিশন, তাহলে অফটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনটা কোথায় বসলো? হিমের সামনে। তাহলে হিমটা কি? হিমটা হচ্ছে প্রোনাউন। এই জন্য এখানে বলা হয়েছে যে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন, হ্যাঁ, বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে। তাহলে প্রথম উদাহরণটাতে তোমরা দেখেছো যে এই যে বিনা যে নাউনটা রয়েছে, এই নাউনের সামনে প্রিপোজিশনটা বসেছে, উইথ প্রিপোজিশনটা। আবার দ্বিতীয় সেন্টেন্সে দেখো, এখানে হিম রয়েছে, হিমটা হচ্ছে প্রোনাউন, এখানে প্রিপোজিশনটা বসছে প্রোনাউনের পূর্বে। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম, তুমি তার ব্যাপারে কি চিন্তা করো। পরের উদাহরণটা দেখো, নন্দিনী ইজ স্কিলড ইন সুইমিং, নন্দিনী সুইমিংয়ে দক্ষ, মানে সাঁতারে দক্ষ। তাহলে এখানে ব্র্যাকেটে লেখা আছে নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসছে, অর্থাৎ এই সুইমিং এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউনের সমতুল্য। তাহলে এখানে এই যে এই সুইমিং এই শব্দটা, অর্থাৎ আগে ভার্ব ছিল, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এই শব্দটাকে নাউনে পরিণত করা হয়েছে, হ্যাঁ। অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করা হয়, সেই শব্দগুলো, হ্যাঁ, কখনো নাউন হবে, আবার কখনো অ্যাডজেক্টিভও হতে পারে। তো এখানে এটাকে নাউন হিসেবে করা হয়েছে, গঠন করা হয়েছে। তাহলে নন্দিনী ইজ স্কিলড ইন সুইমিং মানে হচ্ছে যে নন্দিনী সাঁতারে দক্ষ। তাহলে এই যে ইন যে প্রিপোজিশনটা রয়েছে, এই ইন প্রিপোজিশনটা বসছে কার সামনে? সুইমিং শব্দটার সামনে। তাহলে সুইমিং শব্দটা কি? এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, এটি। তো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখানে পরের কথাটা দেখো, এখানে কি রয়েছে? বিশেষ দ্রষ্টব্য, প্রিপোজিশন মাঝে মাঝে অন্যান্য পার্টস অফ স্পিচ এর পূর্বেও বসতে পারে। উদাহরণ দেখো সেটা কি? যেমন এখানে উদাহরণ রয়েছে, দেখো এখানে উদাহরণ এক্সাম্পল রয়েছে কি, যে দেখো প্রথম এক্সাম্পলটা কি বলছে? হি ওয়াক্স অ্যাবাউট ফ্রম হেয়ার অ্যান্ড দেয়ার, হি ওয়াক্স অ্যাবাউট হেয়ার, হি ওয়াক্স অ্যাবাউট ফ্রম হেয়ার টু দেয়ার। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখো তোমরা, এখানে এই এখানে এই আবার এখানে লেখা আছে অ্যাডভার্ব এর পূর্বে বসছে। তো এখানে অ্যাডভার্ব কী কী রয়েছে? এখানে দেখো এই যে হেয়ার নামে একটা শব্দ রয়েছে, এখানে নিচে লেখা রয়েছে এডিভি, এডিভিতে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব এখানে এটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের সামনে যে শব্দটা আছে সেটা হচ্ছে ফ্রম, এই ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, হ্যাঁ, ফ্রমটা প্রিপোজিশন। আবার এখানে যে দেয়ার নামে একটা শব্দ আছে, দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, এডিভিতে সংক্ষেপে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের পূর্বে বসছে হচ্ছে এই টু প্রিপোজিশনটি, এটি। তো তাহলে প্রিপোজিশন তাহলে সবসময় যে নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সামনে বসবে, এখানে যে কথাটা লেখা আছে যে এই নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে। তো এরকমই যে সবসময় হবে তা না, মাঝে মাঝে অন্যান্য ওয়ার্ডের সঙ্গেও বসতে পারে। যেমন এখানে এই অ্যাডভার্বের সামনে বসছে, এই যে হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের সামনে বসছে হচ্ছে এই ফ্রম প্রিপোজিশনটি। আবার এখানে দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, এই দেয়ার শব্দটার সামনে এই যে এখানে টু প্রিপোজিশনটা বসছে। আবার এখানে দেখো এই ফ্রম যে প্রিপোজিশনটা রয়েছে, প্রিপোজিশনের সামনে আরেকটা প্রিপোজিশন রয়েছে অ্যাবাউট, হ্যাঁ, অর্থাৎ দুইটা প্রিপোজিশনও একসঙ্গে পাশাপাশি বসতে পারে। তো তাহলে হি ওয়াক্স অ্যাবাউট ফ্রম হেয়ার টু দেয়ার মানে হচ্ছে সে এখান থেকে সেখানে, হ্যাঁ, এখানে সেখানে সে
ঘুরে বেড়ায়, হ্যাঁ, অযথা ঘুরে বেড়ায়, ওয়াক অ্যাবাউট মানে হচ্ছে অযথা ঘুরে বেড়ানো, বিনা কারণে ঘুরে বেড়ানো। তো পরের উদাহরণটা আমরা এখন দেখি, একটু দেখো। আই হ্যাভ হার্ড অফ দিস বিফোর নাও। তাহলে এখানে লেখা আছে অ্যাডভার্ব এর পূর্বে বসেছে। তো তাহলে এখানে অ্যাডভার্বটা হচ্ছে নাউন, হ্যাঁ। তো এখানে নাউনটা হচ্ছে এখানে হচ্ছে নাও, নাও শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। নাও, নাও মানে কি এখন। তাহলে এই নাও যে শব্দটা আছে অ্যাডভার্ব, এর পূর্বে রয়েছে হচ্ছে বিফোর নামে যে শব্দটা সেটা। তো বিফোরটা হচ্ছে কি এই প্রিপোজিশন, বিফোরটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে অ্যাডভার্বের পূর্বে বসছে, অর্থাৎ অ্যাডভার্বটা হচ্ছে এখানে নাও, নাও মানে এখন, এর পূর্বে বসছে হচ্ছে এই বিফোর নামে এই প্রিপোজিশনটি। আবার এখানে দেখো এই দিস রয়েছে, দিসটা হচ্ছে প্রোনাউন, হ্যাঁ, পিআরও, প্রোতে হচ্ছে সংক্ষেপে প্রোনাউন। তাহলে এই প্রোনাউনের কি সামনে এখানে বসছে, অর্থাৎ এটা স্বাভাবিকভাবেই বসছে। যেমন এখানে লেখা আছে যে এই প্রোনাউন, তাহলে প্রোনাউনের সামনে তো বসবেই, এটা স্বাভাবিক, তাই না। অফ একটা প্রিপোজিশন, এটা প্রোনাউনের সামনে বসছে। আবার এখানে বসছে হচ্ছে কি যে এই নাউ নামে যে অ্যাডভার্বটা রয়েছে, হ্যাঁ, এই অ্যাডভার্বটার সামনে বিফোর প্রিপোজিশনটি বসেছে। আচ্ছা, এখন আমরা এই পরের যে ইয়েটা রয়েছে, এক্সাম্পলটা রয়েছে, পরেরটা একটু দেখি। বলছে কামাল ইজ অ্যাবাউট টু গো, কামাল ইজ অ্যাবাউট টু গো। তাহলে এখানে এই দেখো, এখানে এই টু যে একটা আছে ওয়ার্ড শব্দ, তো এই টুটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। আর এখানে এই সামনে রয়েছে অ্যাবাউট, অ্যাবাউট নামে আরেকটা কি প্রিপোজিশন, হ্যাঁ। তো এখানে এই অ্যাবাউটটা হচ্ছে প্রিপোজিশন। তো এখানে এই অ্যাবাউট যে প্রিপোজিশনটা রয়েছে, এই প্রিপোজিশনটি বসছে টু নামে আরেকটা সামনে। তার মানে হচ্ছে এই প্রিপোজিশনের সামনেও বসতে পারে, হ্যাঁ। যেমন এখানে টু একটা প্রিপোজিশন, আবার অ্যাবাউট একটা প্রিপোজিশন। তাহলে এখানে এই অ্যাবাউট প্রিপোজিশনটা বসছে কার সামনে, টু একটা প্রিপোজিশন রয়েছে তার সামনে, হ্যাঁ। তাহলে এই প্রিপোজিশন অন্যান্য পার্টস অফ স্পিচের সামনেও বসতে পারে। তো এখানে টুর পরে যে এই যে মেইন ভার্বটি রয়েছে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, এখানে টু সহ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মকে গ্রামারের ভাষায় বলা হয় ইনফিনিটিভ। তাহলে এখানে এই অ্যাবাউট যে প্রিপোজিশনটি রয়েছে, এই প্রিপোজিশনটি বসছে ইনফিনিটিভের সামনে, এভাবেও বলা যায়, হ্যাঁ। টু সহ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় গ্রামারের ভাষায় ইনফিনিটিভ। তাহলে এখানে এই ইনফিনিটিভের সামনে এই অ্যাবাউট প্রিপোজিশনটা বসছে। তো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব প্রিপোজিশনের প্রকারভেদ নিয়ে, শ্রেণীবিন্যাস নিয়ে। তো এখানে দেখো লেখা আছে ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন, হ্যাঁ, অর্থাৎ প্রিপোজিশনের শ্রেণীবিন্যাস। তো এখানে প্রিপোজিশন লেখা আছে রয়েছে যে প্রিপোজিশনকে 6 ভাগে ভাগ করা যায়, প্রিপোজিশনকে 6 ভাগে ভাগ করা যায়। যেমন এখানে প্রথমে রয়েছে সিম্পল প্রিপোজিশন, হ্যাঁ। সিম্পল প্রিপোজিশনটা কি, যে প্রিপোজিশন একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত, হ্যাঁ, হয়, তাকে সিম্পল প্রিপোজিশন বলে। তাহলে যে প্রিপোজিশনটা একটি মাত্র ওয়ার্ড দ্বারা, একটি মাত্র শব্দ দ্বারা গঠিত হয়, সেটাই হচ্ছে কি সিম্পল প্রিপোজিশন। যেমন এখানে রয়েছে কি যে এখানে প্রথমে হচ্ছে অ্যাট মানে হচ্ছে তে, হ্যাঁ। তারপরে হচ্ছে বাই মানে হচ্ছে দ্বারা, তারপরে হচ্ছে ইন, হ্যাঁ, মানে মধ্যে। আমি এই ওয়ার্ড মানে প্রিপোজিশনগুলোর অর্থ এখানে লিখে দিইনি, হ্যাঁ। তোমরা হয়তো ভাবতেছো যে অর্থগুলো লিখে দিলে ভালো হতো, তা আমি পরের আরেকটা ইয়েতে আমি লিখে দিয়েছি, সেখানে তোমরা দেখতে পারবে। তো তাহলে এখানে এই তারপরে রয়েছে এখানে কি যে ইন, তারপরে হচ্ছে ফর, তারপরে হচ্ছে ফ্রম, অফ, তারপরে অন, তারপরে টু, তারপরে রয়েছে বিফোর, তারপরে আফটার, তারপরে হচ্ছে অফ, তারপরে হচ্ছে উইথ,
এটসেট্রা, অর্থাৎ এগুলো সবগুলি হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তাহলে তোমরা কি শিখলে যে সিম্পল প্রিপোজিশন কি, যে প্রিপোজিশন একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাকে সিম্পল প্রিপোজিশন বলে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা 2 নম্বরটাতে আসি। 2 নম্বর হচ্ছে ডাবল প্রিপোজিশন। তাহলে ডাবল প্রিপোজিশনটা কি, যে দুইটি সিম্পল প্রিপোজিশন পাশাপাশি বসে ডাবল প্রিপোজিশন গঠিত হয়। যেমন এখানে রয়েছে যে কি, প্রথমে ইনটু, অর্থাৎ ইন একটা দেখো এখানে ইনটু, এখানে এটা হচ্ছে ডাবল প্রিপোজিশন, ঠিক আছে। কীভাবে এটা ডাবল প্রিপোজিশন হলো, অর্থাৎ এখানে দুইটা সিম্পল প্রিপোজিশন একসাথে পাশাপাশি বসছে। এখানে ইন একটা প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন, আবার টু হচ্ছে আরেকটা সিম্পল প্রিপোজিশন। এখানে দেখো এই যে ইন হচ্ছে একটা কি সিম্পল প্রিপোজিশন, আবার এখানে হচ্ছে এই টুটা হচ্ছে আরেকটা কি সিম্পল প্রিপোজিশন। তাহলে এভাবে দুইটা সিম্পল প্রিপোজিশন পাশাপাশি বসে একটি ডাবল প্রিপোজিশনে রূপান্তরিত হয়েছে। তারপর হচ্ছে ওয়ান টু, তাহলে ওয়ান টু এটাও একটা ডাবল প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে দুইটা সিম্পল প্রিপোজিশন একত্রিত হয়েছে। এখানে দেখো লেখা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন, আবার হচ্ছে টু হচ্ছে আরেকটা সিম্পল প্রিপোজিশন। তাহলে এভাবে দুইটা সিম্পল প্রিপোজিশন পাশাপাশি বসে এই ডাবল প্রিপোজিশনে রূপান্তরিত হয়েছে। তো তারপরে হচ্ছে উইদিন, এখানে দেখো উইদিন, উইথ একটা প্রিপোজিশন, এখানে লেখা রয়েছে উইথ, এই যে দেখো উইথ একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তারপরে হচ্ছে এই ইন হচ্ছে একটা কি সিম্পল প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে এই উইদিন এভাবে দুইটা সিম্পল প্রিপোজিশন একত্রিত হয়ে ডাবল প্রিপোজিশন গঠিত হয়েছে। তারপরে পরেরটা দেখো উইদাউট। হ্যাঁ, তাহলে উইথ হচ্ছে একটা কি সিম্পল প্রিপোজিশন, আবার আউট হচ্ছে আরেকটা সিম্পল প্রিপোজিশন। তাহলে এভাবে দুইটা মানে সিম্পল প্রিপোজিশন পাশাপাশি বসে ডাবল প্রিপোজিশন গঠিত হয়েছে। আউট অফ, হ্যাঁ আউট একটা সিম্পল প্রিপোজিশন, অফ হচ্ছে আরেকটা সিম্পল প্রিপোজিশন। হ্যাঁ, তো এটা এভাবে ডাবল প্রিপোজিশনে হয়ে গেছে এভাবে। তো এগুলোর থেকে এটা একটু ব্যতিক্রম কেন দেখো, এখানে ইনটু, অন টু, উইদিন, তারপর হচ্ছে উইদাউট। হ্যাঁ, উইদাউট এগুলোতে কিন্তু কোনো কি নেই, স্পেস নেই, মাঝে কোনো স্পেস নেই। আর এখানে আউট অফ, হ্যাঁ আউট অফ এখানে একটু স্পেস দেওয়া রয়েছে, যদিও পাশাপাশি বসেনি, একটু স্পেস রয়েছে, কিন্তু তারপরেও এটা হচ্ছে কি ডাবল মানে প্রিপোজিশন। তো আমরা পরেরটাতে আসি। দেখো এখানে পরেরটা কি বলছে, যে কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে কম্পাউন্ড প্রিপোজিশনটা কি, যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। তাহলে কি বললো এখানে, যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। তো এখানে দেখো কি বলছে, আরও একটা কথা বলছে, কম্পাউন্ড প্রিপোজিশন গঠন করতে সাধারণত ওয়ান এর স্থলে এ এবং বাই এর স্থলে বি বা বি হয়। যেমন এখানে রয়েছে অ্যাক্রস মানে কি, অ্যাক্রস হচ্ছে যে এখানে অ্যাক্রসকে যদি কি করা হয়, বিশ্লেষণ করা হয়, তাহলে এখানে এ সমান সমান হচ্ছে অন, আর ক্রস মানে হচ্ছে ক্রসিং। তাহলে এখানে এই ওয়ান প্লাস ক্রস, অর্থাৎ অ্যাক্রস মানে হচ্ছে ওয়ান প্লাস ক্রস। তাহলে ক্রস শব্দটা হচ্ছে কি একটা নাউন, এই নাউনের সামনে এখানে এই একটা সিম্পল প্রিপোজিশন কি বসছে, সেই সিম্পল প্রিপোজিশনটার নামটা কি ওয়ান। তাহলে এখানে এভাবে এটা এই কম্পাউন্ড প্রিপোজিশন হয়ে গেছে, অ্যাক্রস মানে মধ্য দিয়ে। তারপর হচ্ছে অ্যালং। হ্যাঁ, তো অ্যালংকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে পাওয়া যায় হচ্ছে ওয়ান প্লাস লং। তাহলে এখানে লং হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে এই অ্যাডজেক্টিভের সামনে আরেকটা সিম্পল প্রিপোজিশন বসছে, সে সিম্পল প্রিপোজিশনটার নাম হচ্ছে অন। হ্যাঁ, অর্থাৎ এ থাকলেই সেটা কি হবে, ওয়ান হবে। তাহলে অ্যালং মানে হচ্ছে ওয়ান প্লাস লং। হ্যাঁ, এভাবে। পরেরটা দেখো বিহাইন্ড। তাহলে এখানে বিহাইন্ডকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে বাই প্লাস হাইন্ড। হ্যাঁ, বাই প্লাস হাইন্ড। তো তাহলে এই বিহাইন্ড, হ্যাঁ বিহাইন্ড হচ্ছে যে
বিহাইন্ডকে বিশ্লেষণ করলে হবে বাই প্লাস হাইন্ড। বি মানে হচ্ছে বাই, হাইন্ড মানে এখানে হাইন্ডে, বিহাইন্ড। তারপরে এখানে দেখো বিনিথ, বিনিথ মানে হচ্ছে বির জন্য বাই আর নিট থেকে নিট, বিনিথ। তারপরে বি সাইড, হ্যাঁ বি সাইড, তাহলে বি সাইড মানে বি মানে হচ্ছে বাই, হ্যাঁ সাইড মানে সাইডে। এখানে লেখা রয়েছে এই যে বি, এই যে বাইয়ের স্থলে কি হবে, এই যে এখানে এখানে বি, এই বাইয়ের স্থলে বি বা এই যে বিই এটা হবে, এটি। তো তাহলে এখানে পরেরটা দেখো, এখানে তোমরা অ্যাভাব, তাহলে এর জন্য কি হবে, অন হবে, হ্যাঁ যেখানে লিখেছে অন এর স্থলে এ, অথবা এ এর স্থলে অন। তাহলে এখানে রয়েছে এ মানে হচ্ছে অন, আর এখানে বি রয়েছে, বি মানে হচ্ছে কি বাই, আর ও ভি এটার জন্য হচ্ছে আপ, অর্থাৎ ওয়ান প্লাস বাই প্লাস আপ সমান সমান হচ্ছে অ্যাভাব। তাহলে অ্যাভাব যে এই প্রিপোজিশনটি রয়েছে, এই প্রিপোজিশনটিকে বিশ্লেষণ করলে এভাবে এইভাবে এই তিনটা প্রিপোজিশন পাওয়া যায়, অর্থাৎ ওয়ান প্লাস বাই প্লাস আপ, হ্যাঁ এটি। তো তারপরেরটা দেখো এখানে বিফোর, তার মানে বাই প্লাস ফোর, হ্যাঁ বাই প্লাস ফোর। তারপরে এভাবে অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে হচ্ছে ওয়ান প্লাস রাউন্ড। তারপরে হচ্ছে বিটুইন, অর্থাৎ বাই প্লাস টুইন, বির জন্য বাই, আর এখানে টুইন যে রয়েছে টুইন, হ্যাঁ এখানে বানানটা দেখো টি ডব্লিউ ডাবল ই এন, আর এখানে হয়ে গেছে টি ডব্লিউ আই এন, হ্যাঁ একটু পার্থক্য রয়েছে, একটু হ্যাঁ একটু পার্থক্য রয়েছে। তো এটা এভাবে হয়েছে। তো তারপরটা দেখো বিয়ন্ড, বিয়ন্ড, তাহলে বিয়ন্ড মানে হচ্ছে বাই প্লাস ওন্ট। তারপর হচ্ছে অ্যাবাউট, অর্থাৎ ওয়ান প্লাস বাই প্লাস হ্যাঁ আপ, হ্যাঁ সমস্যা ওয়ান প্লাস বাই প্লাস, এখানে ওয়ান প্লাস বাই প্লাস আউট হইতো, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, ওয়ান প্লাস বাই প্লাস আউট সমান সমান হচ্ছে অ্যাবাউট, হ্যাঁ ওয়ান প্লাস বাই প্লাস আউট হইতো, হ্যাঁ সরি এটা লিখতে একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু চেক করে নিও। অ্যাবাউট মানে হচ্ছে ওয়ান প্লাস বাই প্লাস আউট, হ্যাঁ সমান সমান হচ্ছে অ্যাবাউট। তো তাহলে আমরা পরেরটাতে চলে যাই। তো এখানে পরেরটা যেটা রয়েছে 4 নম্বরটা, 4 নম্বর রয়েছে ফ্রেজ প্রিপোজিশন। তো ফ্রেজ প্রিপোজিশনটা কি, যে দুই বা ততোধিক শব্দ সমষ্টি মিলে একটি পার্টস অফ স্পিচ হলে তাকে ফ্রেজ বলে। অর্থাৎ ফ্রেজ হতে গেলে সেখানে অবশ্যই দুই বা তার বেশি শব্দ লাগবে, তাহলেই সেটা হবে ফ্রেজ, হ্যাঁ ফ্রেজ মানে শব্দগুচ্ছ। অর্থাৎ ওয়ার্ড এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে যে ওয়ার্ড মানে তো হচ্ছে ওয়ার্ড, একটা ওয়ার্ড শব্দ দিয়ে একটা মানে ওয়ার্ড মানে একটাই শব্দ, হ্যাঁ আর ফ্রেজ মানে হচ্ছে সেখানে ওয়ার্ড থাকতে হবে একের বেশি, তার মানে সেখানে দুইটাও যদি ওয়ার্ড হয় তাহলেও ফ্রেজ গঠিত হবে, বা দুইয়ের বেশি যদি হয় ওয়ার্ড তারপরেও কি হবে, এই ফ্রেজ গঠিত হবে। এই জন্য এখানে বলা রয়েছে যে দুই বা ততোধিক শব্দ সমষ্টি মিলে একটি পার্টস অফ স্পিচ হলে তাকে ফ্রেজ বলে। আর একটি ফ্রেজ যখন একটি প্রিপোজিশন এর মতো কাজ করে তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যেমন উদাহরণ দেওয়া আছে ফ্রেজ প্রিপোজিশনের, যে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে কি, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সম্মুখে। তারপর হচ্ছে বাই ডিন্ট অফ মানে বলে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, বাই মিনস অফ মানে দ্বারা, এগুলো হচ্ছে সবগুলো ফ্রেজ প্রিপোজিশন। অর্থাৎ ফ্রেজ প্রিপোজিশন এটা চেনার উপায় হচ্ছে যে শুরু এবং শেষটা হবে এই সিম্পল প্রিপোজিশন দিয়ে। তো আমরা 5 নম্বরটা এখন একটু আলোচনা করব। দেখো তো এখানে 5 নম্বরটা বলছে যে পার্টিসিপল প্রিপোজিশন। তো পার্টিসিপল প্রিপোজিশনটা কি, যে এখানে বলছে কতকগুলো যে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে যে MV1 প্লাস ING, অর্থাৎ MV1 মানে কি, এমতে হচ্ছে মেইন আর ভিতে হচ্ছে ভার্ব, সংক্ষেপে লেখা হয়েছে। 1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তোমরা জানো যে ভার্ব 3 অবস্থায় থাকে, 3টা ফর্মে থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো MV1 মানে এখানে হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রথমটাই। তাহলে মেইন ভার্বের
প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কতগুলো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, হ্যাঁ পাস্ট পার্টিসিপল অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমি একটু আগেই বললাম। এগুলো প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়। হ্যাঁ, এগুলো প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়, এদেরকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। যেমন এখানে দেওয়া আছে রিগার্ডিং, তারপর হচ্ছে পাস্ট, কনসিডারিং, তারপরে হচ্ছে অ্যাকর্ডিং, অ্যাসিউমিং, স্পিকিং, কনসার্নিং এটসেট্রা। তাহলে এখানে দেখো এই যে রিগার্ডিং, রিগার্ডিং তাহলে এখানে আগে ছিল রিগার্ড, হ্যাঁ অর্থাৎ ভার্ব ছিল, এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, যুক্ত করে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে। তারপরে এখানে এই যে পাস্ট, এখানে যে ইডি যুক্ত রয়েছে শেষে এই ওয়ার্ডটির সঙ্গে, তার মানে এখানে এটা হচ্ছে ভার্বের কি, এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে এখানে কনসিডারিং, অর্থাৎ কনসিডার থেকে কনসিডারিং, তাহলে কনসিডার ভার্ব ছিল আগে, কনসিডার মানে বিবেচনা করা, তাহলে এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, করে এই প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়েছে। এভাবে বাকি ওয়ার্ডগুলো ওই একই রকম, হ্যাঁ এভাবে করা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে যে পার্টিসিপল প্রিপোজিশন। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা 6 নম্বরটাতে চলে আসি। দেখো এখানে 6 নম্বরটা কি বলছে, যে এখানে বলছে কি যে ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশনটা কি, যে কখনো কখনো ওয়ান প্রিপোজিশনটির পরিবর্তে এ এবং অফ এর পরিবর্তে ও ব্যবহৃত হয়। হ্যাঁ, এইরূপ প্রিপোজিশনকে কি বলে, ডিসগাইজড প্রিপোজিশন বলে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো হি কামস হেয়ার ওয়ান্স এ উইক, তাহলে এখানে এ মানে হচ্ছে অন, এ মানে হচ্ছে কি ওয়ান, তাহলে এখানে ছদ্মবেশ ধরে আছে এ। এই যে আমরা জানি যে এ হচ্ছে একটা কি, এ হচ্ছে একটা আর্টিকেল, হ্যাঁ এ হচ্ছে একটা আর্টিকেল। তো এখানে এ মানে হচ্ছে ওয়ান, অর্থাৎ এই এ হচ্ছে ওয়ানের ইয়া ধরে রয়েছে, মানে ছদ্মবেশ ধরে রয়েছে, হ্যাঁ এইটি। তাহলে হি কামস হিয়ার ওয়ান্স এ উইক মানে হচ্ছে যে সে যে এক সপ্তাহে একবার, হ্যাঁ ওয়ান্স একবার এখানে আসে। পরের এক্সাম্পলটা দেখো, সল্ট সেলস 1 কিলো এ টাকা 10, হ্যাঁ তাহলে এখানেও ওই একই, তাহলে এখানে এই যে এ মানে হচ্ছে 1, হ্যাঁ তোমরা এটা বুঝলে এটাও বুঝতে পারবে। তারপরে দেখো এখানে কি বলছে, যে ইট ইজ 6 o'clock ইন দ্য মর্নিং, তাহলে এখানে এই যে ও ক্লক এখানে রয়েছে, তাহলে ও মানে হচ্ছে অফ, ও মানে হচ্ছে অফ, হ্যাঁ এই জন্য এখানে রয়েছে যে এই যে অফের পরিবর্তে ও ব্যবহৃত হয়, অফের পরিবর্তে ও ব্যবহৃত হয়, তাহলে এ ধরনের এই ইয়াকে বলা হচ্ছে, প্রিপোজিশনকে বলা হচ্ছে ডিসগাইজড কি প্রিপোজিশন। তো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন এখানে আরেকটা প্রিপোজিশন দেখো এখানে একটু। তো প্রিপোজিশন ওখানে যদিও লেখা রয়েছে 6 প্রকার, কিন্তু এরপরেও আরও এক প্রকারের প্রিপোজিশন আছে, হ্যাঁ যেটাকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। তাহলে ডিটাচড প্রিপোজিশনটা কি, যে অনেক সময় ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব বা রিলেটিভ প্রোনাউন স্ল্যাশ অ্যাডভার্ব এর সাথে সম্পর্কযুক্ত প্রিপোজিশন তাদের পূর্বে না বসে বিচ্ছিন্ন হয়ে তাদের পরে বসে, তাদের পরে বসে, তাহলে এদেরকে ডিটাচড প্রিপোজিশন বলে। যেমন এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, অর্থাৎ এখানে এই ইন্টারোগেটিভ প্রোনাউন, হ্যাঁ ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এগুলো তোমাদের আলোচনা করা হবে পরবর্তীতে। হ্যাঁ তোমরা এটা আপাতত জানো যে ডব্লিউএস ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে, যেমন এগুলো হট, তারপরে হচ্ছে হোম, হয়ার, তারপরে এখানে আছে হয়ার, এখানে হট আছে, এই যে সেন্টেন্সগুলো শুরু হবে হচ্ছে ডব্লিউএস জাতীয় শব্দ দিয়ে এবং শেষ হবে হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন দিয়ে অথবা একটা ডাবল প্রিপোজিশন দিয়ে, হ্যাঁ সেটাই হচ্ছে ডিটাচড প্রিপোজিশন, হ্যাঁ এটি। অর্থাৎ তাহলে এখানে বলছে যে এই যে এখানে দেখো উদাহরণগুলো আমরা একটু পড়ি। বলছে যে কি, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো,
হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো। তাহলে এই যে ইন যে এই ইয়াটা রয়েছে, এই প্রিপোজিশনটা, এটা বসার কথা ছিল এই হট এর সামনে। হ্যাঁ, হটের সামনে, অর্থাৎ হটটা হচ্ছে এখানে কি এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, অর্থাৎ এই ডব্লিউএস ওয়ার্ড যেগুলো রয়েছে, হট, হাউ, হোয়েন, হুইচ, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো দিয়ে যখন মানে প্রশ্ন তৈরি করা হয়, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তখনই সেটা হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হ্যাঁ, আর যখন এই ডব্লিউএস জাতীয় শব্দগুলো যখন কোনো সেন্টেন্সের মাঝে বসে, হ্যাঁ, মাঝে বসে, তখন হবে কি রিলেটিভ প্রোনাউন। তো তাহলে এই যে প্রিপোজিশনটা রয়েছে, সিম্পল প্রিপোজিশনটা, এটা এই হট এর সামনে বসার কথা ছিল, কিন্তু এটা না বসে বিচ্ছিন্ন হয়ে মানে এই পরে বসছে, অর্থাৎ আগে বসার কথা ছিল, আগে না বসে পরে বসছে। এটাকেই বলা হচ্ছে ডিটাচড প্রিপোজিশন, মানে হচ্ছে বিচ্ছিন্ন প্রিপোজিশন। ডিটাচড শব্দটার অর্থই হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে হট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। হ্যাঁ, পরেরটা দেখো এখানে, হুম ডু ইউ ডিপেন্ড আপন, মানে তুমি কার উপর নির্ভর করো। হ্যাঁ, নির্ভর করো। তাহলে এখানে এই যে আপন প্রিপোজিশনটা এখানে হুমের সামনে বসার কথা ছিল, কিন্তু এই মানে সামনে না বসে, অর্থাৎ আগে না বসে পরে বসছে, বিচ্ছিন্ন হয়ে পরে বসছে। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য এটাকে ডিটাচ প্রিপোজিশন বলা হচ্ছে, যে হুম ডু ইউ ডিপেন্ড আপন, তুমি কার উপর নির্ভর করো। তারপরে পরেরটা দেখো এখানে কি রয়েছে, যে হয়ার, যে হয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। তাহলে এই ফ্রম যে প্রিপোজিশনটা রয়েছে, সিম্পল প্রিপোজিশনটি, এইটা এই হয়ারের সামনে হওয়ার কথা ছিল, অর্থাৎ ফ্রম হয়ার, কোথা থেকে, হ্যাভ ইউ কাম, তুমি এসেছো, এরকম না হয়ে হয়েছে যে হয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। তাহলে এই ফ্রম এই এরকম প্রিপোজিশনকে ডিটাচ প্রিপোজিশন বলা হচ্ছে, যেহেতু এই এই মানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, হ্যাঁ, বা অ্যাডভার্বের সামনে না বসে এটা পরে বসছে। হ্যাঁ, এই জন্য। তারপরেরটা দেখো উদাহরণটা, যে হয়ার আর ইউ গোয়িং টু, হয়ার আর ইউ গোয়িং টু, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ। তাহলে এই একই নিয়মে, তাহলে এই যে এখানে টুতে সামনে বসার কথা ছিল হয়ারের সামনে, কিন্তু সামনে না বসে এটা পরে বসছে, এই জন্য এটাকে মানে ডিটাচ প্রিপোজিশন বলা হচ্ছে। পরের উদাহরণ দুইটা দেখো, পরের উদাহরণ দুইটা দেখো, হোয়াট ইজ রংপুর ফেমাস ফর, রংপুর কিসের জন্য বিখ্যাত। হ্যাঁ, রংপুর কিসের জন্য বিখ্যাত। তাহলে এখানে এই হটটা হচ্ছে এই হট দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, এখানে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এখানে এই শেষে আছে আবার ফর, এই ফর প্রিপোজিশনটা সামনে না বসে, হটের সামনে না বসে পিছনে বসছে, হ্যাঁ, অর্থাৎ পরে বসছে। তাহলে হোয়াট ইজ রংপুর ফেমাস ফর, হোয়াট ইজ রংপুর ফেমাস ফর, রংপুর কিসের জন্য বিখ্যাত। ঠিক আছে, হ্যাঁ, রংপুর কিসের জন্য বিখ্যাত। হ্যাঁ, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, তোমরা কি উত্তর দেবে, যদি তোমাদেরকে বলা হয় যে রংপুর কিসের জন্য বিখ্যাত, তাহলে এর উত্তর তোমরা এভাবেও দিতে পারো, যে রংপুর যেমন